হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের আমার এই পিএইচপি টিউটোরিয়ালে। আমি আপনাদের সাথে আছি রুহিন। আজকে আমার এই পিএইচপি টিউটোরিয়ালের পঞ্চম ক্লাস। তো চলুন আমরা জেনে নেই গত লেসনে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম। গত লেসনে আমরা আলোচনা করেছিলাম ভেরিয়েবল নিয়ে, দেন আমরা আলোচনা করেছিলাম কনস্ট্যান্ট নিয়ে, তারপর আলোচনা করেছিলাম পিএইচপি ডাটা এবং ডাটা টাইপস নিয়ে, এবং লাস্টলি আলোচনা করেছি কিভাবে আপনি পিএইচপিতে কমেন্ট ইউজ করবেন। আজকে আমরা আলোচনা করব পিএইচপিতে স্ট্রিং কি এবং স্ট্রিংয়ের যে ফাংশনালিটি আছে এগুলো নিয়ে। তো চলুন আমরা ঝটপট এডিটরে ফিরে যাই এবং আমাদের আজকের স্ট্রিংয়ের যে আলোচনার বিষয় আছে এই আলোচনা আমরা শুরু করে দিই। তো আমি আমার এডিটরে ফিরে আসলাম। আমরা গত ক্লাসে পার্ট 4 নামে একটা ফাইল তৈরি করেছিলাম। আজকে যেটি করব আমরা পার্ট 5 নামে একটি ফাইল তৈরি করব। পার্ট 5 ডট পিএইচপি। অবশ্যই এক্সটেনশনটা পিএইচপি রাখতে হবে এবং কাজ করার পূর্বে আপনার যে জ্যাম্প অথবা লারাগন সফটওয়্যারটি থাকবে এটাকে অবশ্যই রান করে নিতে হবে। আমি এখানে পিএইচপির যে সিম্পল স্ট্রাকচারটা আছে এটা লিখে ফেললাম এবং যেটা করবো একটা ইকো দেই, ইকো স্ট্রিং। ওকে, তো চলুন আমরা আবার এখন ব্রাউজারে যাই। ব্রাউজারে গিয়ে আমরা ফাইলটিকে রান করাই, দেখি কেমন দেখা যায়। ব্রাউজারে ফিরে যাচ্ছি। ব্রাউজারে গিয়ে যদি আমি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি 2020 দেন পার্টের নাম বা ফাইলের নামটি দেই, দিয়ে এন্টার দেই, তাহলে আমরা একটা ইরর দেখতে পাচ্ছি। আচ্ছা, পার্ট 4 হবে না, অ্যাকচুয়ালি এটা পার্ট 5 হবে। দেখেন এই যে স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইভাবে আপনি হচ্ছে ফাইলটিকে রান করতে পারবেন। আর যদি লারাগন ইউজ করে থাকেন সেক্ষেত্রে www ভিতরে গিয়ে আপনার জাস্ট ফোল্ডারে যাবেন। ফোল্ডারে যাওয়ার পর স্ল্যাশ দিবেন, দিয়ে আপনার ফাইলের নামটি দিবেন, দিয়ে হচ্ছে আপনি এন্টার দিবেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার এখানে আপনার কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পাবেন। আমার ফাইলগুলো এডিট করা বা ফাইলগুলো থেকে কোনো কিছু একটা মিসিং করা আছে যার কারণে ইরর জেনারেট করে দিচ্ছে। এখন কথা হচ্ছে যে আমরা পিএইচপির সাথে মূলত হচ্ছে এইচটিএমএল নিয়ে কিন্তু কাজ করব। ওকে, বা এইচটিএমএল এর সাথে আমরা পিএইচপি নিয়ে কাজ করব। যেটাই বলেন, পিএইচপি থাকবে ব্যাকএন্ডে আর ফ্রন্ট এন্ডে বা আমরা যেগুলো দেখতে পাবো এটা হবে এইচটিএমএল এ। সো আমরা এইবার একটা মানে মজার বিষয় জেনে নেই যে আপনি হচ্ছে পিএইচপির সাথে কিভাবে ইয়ে করবেন, মানে এইচটিএমএল কে ইন্টিগ্রেট করবেন। আমি চাচ্ছি পিএইচপির যে মোস্ট একটা ইম্পর্টেন্ট ট্যাগ আছে এটার নাম হচ্ছে হেডিং ট্যাগ। মূলত এইভাবে হেডিং ট্যাগটি অ্যাকচুয়ালি প্রকাশ পায়। H1 থেকে শুরু করে H6 পর্যন্ত আমরা হচ্ছে এই সাইন ইউজ করি, H1 আর এরকম H2 3 4 5 6 পর্যন্ত। এবং এটা যেহেতু এন্ডিং এবং স্টার্টিং পার্ট আছে, মানে স্টার্টিং এবং এন্ডিং পার্ট আছে, সো এইভাবে দিতে হয়। দিয়ে মাঝখানে আপনি লেখাটিকে দিবেন বা আপনার হচ্ছে যে অংশটুকু আউটপুটে দেখাইতে চাচ্ছেন হচ্ছে H1 ইফেক্ট সহ সেটাকে ভিতরে দিয়ে দিবেন। সো আমি এবার যেটা করলাম, H1 ট্যাগ লিখলাম, মানে হচ্ছে আপনি যখন নর্মালি লিখেন কি করেন, আপনি H1 দিয়ে এটাকে স্টার্ট করেন এবং এন্ড করে দেন এবং এর ভিতরে আপনি লেখাটিকে লেখেন যে দিস ইজ হেডিং ট্যাগ। ওকে, এরকম করে কিন্তু আমরা লিখি, তাই না? সো আমি যেটা করব, এই সেম লেখাটিকে এবার কাট করে নেই, নিয়ে আমি এর ভিতরে দিব, দিয়ে আমি যদি এইবার এটাকে আউটপুটে দেখতে চাই তাহলে কিন্তু আমি বড় দেখতে পাবো। দেখেন বড় দেখতে পাচ্ছি। এখন যদি আমি এখান থেকে এই যে HTML এর যে H1 ট্যাগটি আছে এটাকে রিমুভ করে দেই, দেওয়ার পরে যদি আমি এখানে রিলোড করি, দেখেন নর্মাল কিন্তু সে আমাদেরকে স্ট্রিং হিসেবে দেখাচ্ছে। সো আমরা এটা জেনে গেলাম যে আপনি কিভাবে HTML এর যে ট্যাগগুলো আছে এগুলোকে পিএইচপির সাথে ইউজ করবেন। জাস্ট ট্যাগগুলো এখানে লিখবেন, যদি ইয়া হয় মাল্টিপল ট্যাগ হয় স্টার্ট এবং এন্ড ইয়ে করবেন, দিবেন, দেওয়ার পরে মাঝখানে আপনি জাস্ট আপনার স্ট্রিংটাকে দিবেন। তো আমরা এখানে স্ট্রিং লিখেছিলাম, স্ট্রিং দিলাম আমি, দিয়ে আমি এখানে রিফ্রেশ করলাম, আমি স্ট্রিং লেখাটিকে বোল্ড আকারে দেখতে পাচ্ছি। সো এটাকে যদি আমরা একটু মাঝখানে নেই সুন্দর লাগবে, সেক্ষেত্রে আমরা যেটা করব, এখানে সেন্টার ট্যাগ আছে একটা, আপনারা জানেন CNTR সেন্টার ট্যাগটা এখানে নিব, কপি করে পেস্ট করে এখানে এন্ড করে দিই। তাহলে কি হবে, এই স্ট্রিং লেখাটি আমাদের মাঝখানে চলে যাবে। দেখেন সে আমাদের মাঝখানে চলে আসছে। ওকে, তো চলুন আমার এবার হচ্ছে আমরা আমাদের যে মূল টপিকস আছে এটা নিয়ে আলোচনা করি। স্ট্রিং কি জিনিস, ঠিক আছে? তো স্ট্রিং আপনারা
প্রিভিয়াস লেসনে অলরেডি পিএইচপি কি ডেটা নিয়ে কাজ করে আপনারা জেনেছেন। তো এর মধ্যে স্ট্রিং অন্যতম। এখন স্ট্রিংটা কি জিনিস, তাই না? আমাদের কিন্তু স্ট্রিং 1 2 3 মানে হচ্ছে নাম্বার। আচ্ছা আমি লিখে দিই একটু, নাম্বার, তারপর হচ্ছে ক্যারেক্টার, আর হচ্ছে স্পেশাল সিম্বল যেগুলো আছে, এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে স্ট্রিং হতে পারে। ওকে, তো চলুন আমরা কিভাবে করব এগুলোকে। এখন আমরা যদি বেসিক্যালি এখানে 1 2 3 এ বি সি ডি লিখি আর হচ্ছে দুটো এক্সক্লেমেশন সাইন দেই, এটা একটা স্ট্রিং। আমরা ভাবলাম যে ওকে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে স্ট্রিং, বাট আমাদের কিন্তু এই পিএইচপি যে কম্পাইলার আছে সে অ্যাকচুয়ালি বুঝতে পারবে না যে এটা একটা স্ট্রিং। সে কি করবে, আপনি যখনই এই পেজটা লোড করবেন সে একটা আপনাকে ইরর থ্রো করবে। ওকে, যে এবিসিডি কি, আচ্ছা এটা ধরার কারণ হচ্ছে সে এটাকে চিনতে পারতেছে না যে আপনি কী দিচ্ছেন অ্যাকচুয়ালি তাকে, তাই না? তো আমরা এখন যেটা করব, পিএইচপিতে যদি আপনি কোনো কিছুকে স্ট্রিংয়ে কনভার্ট করতে চান বা স্ট্রিং হিসেবে দেখতে চান, সেক্ষেত্রে দুটি ডাবল কোটেশন দিতে হয় এবং এই যে আপনার লেখাটি আছে এটা জাস্ট এর মাঝখানে দিতে হয়। ওকে, যেহেতু এখন এটা লাস্ট লাইন, যার কারণে এখানে সেমিকোলন না দিলেও কোনো সমস্যা নেই। আমি যদি এবার রিলোড করি, আশা করি যে ইরোরটা থাকবে না, রাইট? ইরোরটা কিন্তু আর নেই। এখন কথা হচ্ছে যে আমরা এইটাকে তাহলে আউটপুটে কিভাবে দেখাবো, তাই না? আউটপুটে দেখানোর জন্য আমরা যেটা করব, আমরা তো এর আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে ভেরিয়েবল, মানে প্রিভিয়াস লেসনেই ভেরিয়েবল নিয়ে আলোচনা করেছি। তো আমরা একটা ভেরিয়েবল কল করি var, দিয়ে আমরা এটা দিলাম। তার মানে হচ্ছে এটা একটা অপারেটর। তো নেক্সট ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে এই অপারেটর সম্বন্ধে আলোচনা করার জন্য খুবই দ্রুত, কারণ এটা আমাদের অনেকবার ইউজ করতে হবে। হ্যাঁ, তো এতটুকু বলে রাখি যে অপারেটর হচ্ছে, এই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে যে আপনি লেফট সাইডে যেটা থাকবে তার ভিতরে রাইট সাইডের ভ্যালুগুলোকে রাখলেন। ঠিক আছে, আমি এটা লিখে ফেললাম এবং এবার যদি এই ভেরিয়েবলটাকে ইকো করি, ইকো আর প্রিন্ট যে কোনো একটি আমরা ইউজ করতে পারি, তাহলে কি হবে, আমরা আউটপুটে কিন্তু আপনার এই যে 1 2 3 এ বি সি ডি এবং ডাবল এক্সক্লেমেশন এটা দেখতে পাবো। চলুন আমরা রিলোড করি, এই যে দেখেন এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তার মানে আমরা বুঝে গেলাম পিএইচপিতে যদি আমরা কখনো স্ট্রিং কোনো কিছু ভ্যালু নিতে চাই বা ডেটা কল করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে, রাইট? এখনও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। আমরা অনেক সময় ডাবল কোটেশন ইউজ করি, আবার অনেক সময় কি করি, এই ডাবল কোটেশনের বদলে সিঙ্গেল কোটেশন ইউজ করি। এটা নিয়ে অনেকের একটু মানে ঝামেলা হয়ে যায়। কিন্তু দেখেন, আপনি ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন যাই ইউজ করেন না কেন, পিএইচপির কম্পাইলার এটাকে স্ট্রিং হিসেবে ট্রিট করবে এবং সেম আউটপুটেই আমাদেরকে দিয়ে দিবে এবং দিচ্ছে। তো আপনারা যখন হচ্ছে ডেটাবেজ নিয়ে কাজ করবেন, তো ডেটা ইনসার্ট করতে গিয়ে একটা প্রবলেম ফেস করবেন, সেটা হচ্ছে যে যখন আপনি বাইরে ডাবল কোটেশন ইউজ করবেন, এর ভিতরে আর ডাবল কোটেশন ইউজ করার কোনো প্রয়োজন নেই, তখন আপনি সিঙ্গেল কোড ইউজ করবেন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন যে বাইরে যদি ডাবল কোটেশন থাকে তাহলে আপনার হচ্ছে ভিতরে সিঙ্গেল কোড ইউজ করাই বেটার। তো আমরা জেনে গেলাম যে কিভাবে একটা ভেরিয়েবলের ভিতরে আমরা স্ট্রিং ভ্যালু রাখতে পারি এবং এটাকে আউটপুটে আপনার হচ্ছে দেখাতে পারি। এখন বিষয় হচ্ছে যে আমাদের পিএইচপি কিন্তু একদম কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ এবং এটা হচ্ছে লুজলি টাইপ। লুজলি টাইপ মানে কি, এটা ডেটা মানে কোনো কিছু কল করার সময় বলে দিতে হয় না যে এটা একটা স্ট্রিং হবে নাকি হচ্ছে ইন্টিজার হবে। যেমন আপনার হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং সি লিখি বা সিতে কাজ করি, তো ওখানে যদি আপনি ভেরিয়েবল কল করতে যান, কি করতে হয়, আগে টাইপটা লিখতে হয়, তারপর ভেরিয়েবলের নামটা দিতে হয়, রাইট? তো এখানে কি করা হচ্ছে যে পিএইচপির ক্ষেত্রে আপনাকে এই যে টাইপটা বলে দিতে হচ্ছে না, আপনি এর ভিতরে ভ্যালু দিলেই সে হচ্ছে আপনাকে অটোমেটিক্যালি জেনারেট করে নিচ্ছে যে এটা আসলে স্ট্রিং নাকি হচ্ছে ইন্টিজার। পিএইচপিতে একটি বিল্ট ইন ফাংশন আছে যার মাধ্যমে আপনি চেক করতে পারবেন যে এই ভেরিয়েবলটা কী টাইপের ডাটা নিয়ে, মানে কী টাইপের ডাটা স্টোর করেছে আর কি। ওকে, তো এটা করার জন্য যেটা করতে হয়, গেট টাইপ নামে একটি ফাংশন আছে পিএইচপি বিল্ট ইন। গেট টাইপের ভিতরে আপনি জাস্ট হচ্ছে ভেরিয়েবলটাকে পাস করে দেন, এখানে ডলার সাইন দেন, দিয়ে এবার যদি আপনি রিলোড দেন সে দেখাবে যে এটা স্ট্রিং। ওকে, এবং এখানে যদি আপনি লিখে দেন 1 2 3, সে দেখাবে যে এটা একটা নাম্বার, মানে ইন্টিজার নাম্বার আর কি। এখন যদি আপনি এখানে পয়েন্ট দেন, পয়েন্ট 1 2 3, সে আপনাকে কি দেখাবে যে এটা একটা ডাবল টাইপের। ওকে, তো
তো এটা ছিল মূলত হচ্ছে টাইপ চেক করার বিষয়। আরেকটা যেটা বিষয় বলতেছিলাম যে পিএসপি হচ্ছে কেস সেনসিটিভ। কারণ কি আপনি এখানে এই যে ভার নামে যে ভেরিয়েবলটা কল করেছেন এগুলো কিন্তু সবগুলোই আপনার স্মলার লেটারে লিখছেন, তাই না? এখন ধরেন যে আপনি এটাকে আপনার হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়েছেন, বাট হচ্ছে এখানে স্মলার লেটারে তাকে কল করছেন। কিন্তু এখন যদি আপনি এখানে কম্পাইলারটাকে রান করেন, সে কিন্তু আপনাকে ইরর জেনারেট করে দিবে যে আনডিফাইন্ড ভেরিয়েবল। কারণ হচ্ছে পিএইচপি আসলে চিনতে পারে না যে এই নামেরই ভেরিয়েবল আছে, বাট ভুলক্রমে এটা ক্যাপিটাল হয়ে গেছে বা আপনি ইচ্ছা করে ক্যাপিটাল দিয়েছেন। যে নামে ভেরিয়েবল কল করবেন সেই নামটাই তাকে বলে দিতে হয় অ্যাকচুয়ালি পিএইচপি যেহেতু হচ্ছে আপনার কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ, তার মানে হচ্ছে আপনি যে নামে ভেরিয়েবল কল করবেন সেই নামেই আপনাকে আউটপুটে লিখতে হবে আর কি, ঠিক আছে? তাহলে আপনার এই যে ইররটা থাকবে না। তো মোটামুটি আমরা এই বিষয়গুলো জেনে গেলাম। তো চলুন আমরা এবার স্ট্রিংয়ের বেশ কিছু ফাংশন নিয়ে আলোচনা করি। তো এটার জন্য আমি যেটা করতে পারি, একটা ভেরিয়েবল কল করে নেই str এবং এর ভিতরে একটা স্ট্রিং লিখে নেই সুপার ক্যালি সুপারক্যালিফ্রাজিলিস্টিক্স এক্সপিয়ালিডোসাস। এটা হচ্ছে একটা আমার ওয়ার্ড, ঠিক আছে? এখানে প্রবাবিলি 34 ক্যারেক্টার আছে। স্পেলিংটা মেবি ঠিক আছে, ভুল না হওয়ার কথা। তো আমরা এই স্ট্রিংটার উপরে আমাদের যে স্ট্রিংয়ের ফাংশন আছে এগুলো নিয়ে একটু আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব স্ট্রিং লেন, স্ট্রিং LENGTH। স্ট্রিং লেন্থ মানে হচ্ছে এখানে কতগুলো স্ট্রিং আছে অ্যাকচুয়ালি। তো চলুন আমরা যেটা করব ইকো লিখি। ইকোর ভিতরে আমরা str লেন দিলে যেটা হবে এই স্ট্রিংয়ের লেন্থ কত সেটা আমরা পেয়ে যাব। তো এইখানে আমরা প্রথমে কি করব, ভেরিয়েবলটাকে পাস করে দিব। দেওয়ার পরে যদি আমরা আমাদের পেজটিকে রিলোড করি, দেখেন দেখাচ্ছে যে এখানে 34 ক্যারেক্টার আছে। এভাবে দেখা যায়। আপনি চাইলে এই সম্পূর্ণ স্ট্রিংটাকেও এখান থেকে কপি করে এনে এর ভিতরে জাস্ট ডাবল কোটেশন দিয়ে পেস্ট করে দিলেও সে দেখাবে যে এখানে 34 ক্যারেক্টার আছে, ঠিক আছে? এখন বিষয় হচ্ছে যে আমরা তাহলে কোনটা ইউজ করব। দেখেন এখানে কিন্তু আমরা যখন একটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালুটাকে রাখার পর এই জাস্ট ভেরিয়েবলটাকে কল করে দিচ্ছি, এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ফাংশনটাও ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে str লেন ফাংশনটি ইউজ করা আছে এবং হচ্ছে এইটার ভিতরে কি করা আছে, একটা স্ট্রিং ভ্যালু কল করে দেওয়া আছে। এটা আর কি একটা স্মার্ট ওয়ে যে আপনি ডিরেক্ট কোনো স্ট্রিংকে কোনো ফাংশনের ভিতরে পাস না করে এটা ভেরিয়েবলে রেখে জাস্ট ভেরিয়েবলটাকে আপনি পাস করে দিলেন। এটা হচ্ছে পারফেক্ট ওয়ে। তো এই হচ্ছে str লেন বা স্ট্রিং লেন্থ বের করার জন্য আমরা str লেন ফাংশনটি ইউজ করি। এরপরে আমরা জানবো আপনার str মানে স্ট্রিং এর ভিতরে যে ওয়ার্ড আছে str ওয়ার্ড কাউন্ট, ঠিক আছে? আমরা এখানে আবার একটা ভেরিয়েবল কল করি str2 নামে, যেখানে আমরা লিখি যে আই লাভ পিএইচপি। তো এই যে আই লাভ পিএইচপি আমরা ওয়ার্ডটি লিখলাম। তো আমরা চাচ্ছি যে এখানে কতটি ওয়ার্ড আছে আমরা কাউন্ট করব। এটা করার জন্য সিম্পলি যেটা করতে হবে, ইকো আমরা এটাকে কমেন্ট করে দেই, ইকো এখানে লিখতে হবে str ওয়ার্ড কাউন্ট লিখে আপনার জাস্ট হচ্ছে স্ট্রিংটা পাস করে দিতে হবে। যেহেতু স্ট্রিংটা আমার ভেরিয়েবলের ভিতরে আছে, আমরা ভেরিয়েবলটা পাস করে দিলেও যে কাজ হবে, স্ট্রিংটা দিলেও সেই কাজেই হবে। এবার রিলোড করি। আমাদের কয়টা আসার কথা? একটা, দুইটা, তিনটা, তাই না? চলুন আমরা রিলোড করি। দেখেন আমরা 3টা ওয়ার্ডের জন্য 3 পেয়েছি। এরপরে আমরা আলোচনা করি যে স্ট্রিং রিভার্স, স্ট্রিং REVERSE মানে আপনার একটি সেন্টেন্স বা একটি ওয়ার্ড আছে, আপনি চাচ্ছেন এটাকে উল্টোভাবে দেখবেন। তো আমরা যদি এখানে লিখি, ধরেন আমি এখানে লিখলাম বাংলাদেশ। আমি চাচ্ছি যে এই ওয়ার্ডটিকে আমি রিভার্স হিসেবে দেখব, মানে HSEDA এরকম উল্টা পাশে দেখাবে। এটার জন্য আমরা যেটা ইউজ করতে পারি strrev মানে স্ট্রিং রিভার্স আর কি অ্যাকচুয়ালি এই ফাংশনটার নাম। চলুন আমরা রিলোড করে দেখি কি হয়। দেখেন আচ্ছা, আমরা এই যে কমেন্ট প্রিন্টটা ছিল এটাকে কমেন্ট আউট করে দিই।
দেখেন বাংলাদেশটা উল্টো পাশে চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে স্ট্রিং রিভার্সের কাজ, যে হচ্ছে কোনো একটি ওয়ার্ডকে বা কোনো একটি সেন্টেন্সকে সে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়ে করে দিবে, উল্টো দিক থেকে প্রিন্ট করবে। তো আমি যদি এখানে ইয়েটা দেই, এই যে লাভ বাংলাদেশ, দেখেন এটা উল্টে যাবে। ঠিক আছে, মানে হচ্ছে আপনি যদি এই যে str রিভার্সের ভিতরে উল্টা কোনো ফাংশনকে দেন, সে হচ্ছে ওটাকে সোজা করে দেখাবে। ধরেন আমি যদি এখানে উল্টো করে দেই, কি দিব, আচ্ছা এখান থেকে কপি করে নিই, এটা তো অলরেডি উল্টো হয়ে গেছে, এটা কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দেই, তাহলে কিন্তু সে অলরেডি আউটপুটে আমাদেরকে হচ্ছে LOV দেখাবে। ঠিক আছে, তার মানে আপনি একে যাই দিবেন এ সেটাকেই উল্টো করে দেখাবে। এরপরে আমরা আলোচনা করব স্ট্রিং এর পজিশন নিয়ে। কি আছে এটা ফাংশন str pos। সো চলুন আমরা এই যে আমরা যে কোনো একটা নেই, ভেরিয়েবলকে ফিক্সড হিসেবে ধরে নেই এটা। তো চলুন আমরা এটার উপরে কিছু অপারেশন করি। আমরা হচ্ছে চাচ্ছি যে এই যে এলটা কততম পজিশনে আছে আমরা এটা দেখব। এটা দেখার জন্য যেটা করতে হবে আপনাকে ইকো str pos মানে হচ্ছে স্ট্রিং পজিশন দিয়ে আপনি এখানে হচ্ছে ভেরিয়েবলটা দিবেন, কমা দিয়ে আপনি স্ট্রিংটা দিবেন। আমি হচ্ছে এল দিলাম। চলুন আমরা দেখি আমরা আউটপুটে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাই কিনা। দেখেন আমরা এখানে 2 পাচ্ছি। এখানে তাহলে কততম পজিশনে আছে দেখেন 0 1 2। এবার যদি আমরা এই যে i কে দেখতে চাই, কপি i, এটা কততম পজিশনে আছে, এটা হচ্ছে 0তম পজিশনে আছে। ওকে, ক্যালকুলেশন কিন্তু এখানে 0 থেকে শুরু হয়। এবার যদি আমরা ওকে দেখতে চাই, তার মানে ও আছে 0, এই স্পেসটা একটা পজিশন, যেহেতু স্ট্রিং এর ভিতরে 1 2 3, 3 নাম্বার পজিশন যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সরি 3 নাম্বার না, আমরা যদি ও দেখতে চাই, ও কততম পজিশনে আছে, 3, মানে 3 নাম্বার পজিশনে আছে। রিলোড করি, আমরা এখানে 3 নাম্বার পজিশনটা দেখতে পাবো। তো এটা হচ্ছে যে আপনার str pos এর কাজ, স্ট্রিং পজিশন। এরপর আমরা আলোচনা করব আপনি হচ্ছে কিভাবে একটি ওয়ার্ডকে বা কোনো একটি স্ট্রিংকে রিপ্লেস করবেন। আমরা এখানে লিখি স্ট্রিং রিপ্লেস। স্ট্রিং রিপ্লেস করার জন্য যেটা করতে হয় আপনার হচ্ছে স্ট্রিং রিপ্লেসের জন্য পিএইচপি তে ফাংশন হচ্ছে str_replace। ওকে, তো সে কি বলতেছে, সার্চ ওয়ার্ডস মানে সার্চ ওয়ার্ড দেন রিপ্লেস এবং সাবজেক্ট। আমি দিলাম যে ওকে, আমি হচ্ছে আমি পিএইচপি কে এখন আর ভালোবাসি না। আমি যেটা করি যে আমি এখানে এই পিএইচপি কে আমি পরিবর্তন করতে চাচ্ছি। কি করব, এই পিএইচপি খুবই এখন এর মার্কেট ভ্যালু নাই, অনেক কমে গেছে। আমি এখন হচ্ছে শিখব, কি বলে, পাইথন শিখব। ওকে, এখন এইটার চেঞ্জেসটা কোথায় হবে, এই যে আমার এখানে হবে। ওকে, তো আমি যদি এটাকে এবার এই যে str2 কে দেখতে চাই বা এটাকে রিটার্ন করে দেই, ইকো করে দেই, এই রিটার্নটা আমরা পরে আলোচনা করব। এখানে যদি আমরা ইকো করি তাহলে কি হওয়ার কথা, আই লাভ পিএইচপি এর বদলে আসবে আই লাভ পাইথন। এটার ইকোটা অফ করে দেই, দিয়ে আমি রিলোড করি, দেখেন আই লাভ পাইথন চলে আসছে। ওকে, আপনি এখানে যেটা করতে পারেন, এটাকে আবার একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারেন, var3 ইকুয়াল, এবং হচ্ছে দেন আপনি এই var3 কে আউটপুটে শো করতে পারেন। ওকে, চলো আমরা দেখি, সেম আউটপুটে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এবার আমরা পিএইচপির আরেকটি নতুন ফাংশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সাবস্ট্রিং। এখানে আমরা লিখি সাবস্ট্রিং। সাবস্ট্রিং যেটা করে সেটা হচ্ছে যে এই যে ভেরিয়েবলটা আপনি কত নাম্বার পজিশন থেকে কত নাম্বার পজিশন দেখতে চাচ্ছেন সেটা আপনাকে দেখিয়ে দিবে অ্যাকচুয়ালি। সো আমরা লিখি ইকো সাবস্ট্রিং। সে বলতেছে যে আপনি হচ্ছে কত থেকে, মানে কার মাধ্যমে কাকে শুরু করবেন ক্যালকুলেশনটা। আমি চাচ্ছি যে আমি এই যে string2 যে ভেরিয়েবলটা আছে একে শুরু করতে চাই এবং এর 5 পর্যন্ত আমি দেখতে চাই। চলুন আমরা দেখি 5 পর্যন্ত কি দেখাচ্ছে আমাদেরকে। দেখাচ্ছে যে 5 নম্বর পজিশন হচ্ছে 0 1 2 3 4
5 তা ই থেকে পিএসসি পর্যন্ত সে আমাদেরকে দেখাচ্ছে। এবার যদি আমি বলে দেই ওকে তুমি 5 পর্যন্ত না দেখিয়ে তুমি আমাকে দেখাও 1 থেকে 5 পর্যন্ত, তাহলে 1 থেকে 5 পর্যন্ত কি আছে দেখেন লাভ। চলুন আমরা দেখি, এটা 0 1 নাম্বার আছে স্পেস 2 3 4 5, তার মানে লাভ হচ্ছে এই যে লাভটা আছে অ্যাকচুয়ালি 1 থেকে 5 এর মধ্যে। ওকে, আমরা যদি আবার এখানে 4 দেই 1 থেকে 4, চলুন দেখি কি হয়। ই কিন্তু নাই, কারণ হচ্ছে এখানে যদি একটা ইয়ে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় মানে পজিশনটা 4 নম্বরে আসে তখন ভিতে এসে 4 হয়, এখানে 3 আর এখানে একটা স্পেস সহ 4। তো মোটামুটি আমরা সাবস্ট্রিংটাও জেনে গেলাম যে আপনি হচ্ছে কোনো একটা লিমিট সম্বন্ধে যদি জানতে চান মানে কোনো একটা নির্দিষ্ট লোকের অ্যাড্রেসের স্ট্রিং সম্বন্ধে জানতে চান তখন আপনি সাবস্ট্রিয়ারটা ইউজ করবেন। আপনি যদি মাইনাস ভ্যালু ইউজ করেন তাহলে কিন্তু পিছন দিক থেকে হচ্ছে আপনার ভ্যালু দেখা যাবে। চলুন আমরা দেখি, মাইনাস দিলে এটা পিছন দিক দিয়ে দেখাবে অ্যাকচুয়ালি। তো এই সাবস্ট্রিয়ার ফাংশন কিন্তু মাইনাস ভ্যালু অ্যাকসেপ্ট করে। যেমন আপনি যদি -1 দেন তাহলে 1 নম্বর পিছন দিক থেকে 1 নম্বর পজিশনটা রাইট দিক থেকে 1 নম্বর পজিশনটিকে দেখাবে, 1 নম্বর পজিশন আছে পি। আবার যদি আপনি এখানে দেন হচ্ছে 4 নম্বর পজিশন, তার মানে 1 2 3 4 পুরো পিএসপি লিখাটিকে দেখাবে, দেখেন দেখাচ্ছে। আবার যদি আপনি চান যে আপনি এই লাভটিকেও দেখবেন তাহলে হচ্ছে 5 এদিকে 9 এদিকে আমি দিলাম সাপোজ 10 দিলাম তাহলে লাভ পর্যন্ত দেখানোর কথা। দেখেন একদম ও আচ্ছা 9 দিলে হচ্ছে লাভ পর্যন্ত দেখাবে, ক্যালকুলেশন একটু ভুল হয়ে গেছে, দেখেন লাভ পর্যন্ত দেখাচ্ছে। ওকে, আপনি গণনা করেন এইবার, এখানে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে 9 পর্যন্ত 9 দেওয়ার কারণে সে আপনার হচ্ছে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে 9 ঘর পর্যন্ত আমাদেরকে আউটপুটে দেখিয়েছে। তো এটা হচ্ছে মূলত সাবস্ট্রিং এর কাজ। এইবার আমরা একটা মজার জিনিস জানবো, সেটা হচ্ছে যে আপনি স্ট্রিং থেকে মানে স্ট্রিং ডেটাকে কিভাবে আপনি অ্যারেতে রূপান্তর করবেন। এটা নিয়ে আসলে হেডেকের কোনো কিছু নেই, আমরা পরবর্তীতে এটা নিয়ে অনেক আলোচনা করব, মানে কোড আপনার হচ্ছে কোড করতে গেলে এগুলোর দরকার পড়বে। আমি চাচ্ছি যে এটা একটা স্ট্রিং আছে আমি এটাকে অ্যারেতে কনভার্ট করব। অ্যারেতে কনভার্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে মূলত পিএইচপিতে একটি ফাংশন আছে এক্সপ্লোড কি করে, প্রথমে হচ্ছে ডেলিমিটার নেয়। ডেলিমিটার মানে হচ্ছে আপনি কিসের মাধ্যমে ভাঙতে চাচ্ছেন। আমি চাচ্ছি যে এটা একটা অ্যারে হবে, এটা একটা অ্যারে মানে এটা একটা অ্যারে হবে, এটা একটা 3টা অ্যারে হবে অ্যাকচুয়ালি, মানে অ্যারের এটা হচ্ছে 3টা মানে 3টা অ্যারেতে রূপান্তর হবে। সো এটা করার জন্য আমি কিসের মাধ্যমে ভাঙতে পারবো, তাকে স্পেসের মাধ্যমে ভাঙতে পারবো। আমি দিলাম ডেলিমিটারটা বলে দিলাম এবং কমা দিয়ে আমাকে যেটা বলতে হবে স্ট্রিংটা বলে দিতে হবে, তাহলে কি হবে str2। ওকে, তাহলে আমাদের এটা কি হয়ে গেল, এটা কিন্তু অ্যারে একটা হয়ে গেল, তাই না। তো আমরা এই যে পুরা ইয়াটাকে একটা ইয়েতে রাখি, অ্যারের মধ্যে রাখলাম এবং আমরা যখন অ্যারেকে আউটপুটে দেখাবো এর জন্য আমরা দুইটি ফাংশন আছে, এটি হচ্ছে ভারডাম্প আর একটি হচ্ছে প্রিন্টার। দুটো দেখবো আমরা আজকেই, প্রিন্ট আর, ঠিক আছে। আমি এবার জাস্ট এখানে অ্যারেটাকে পুশ করে দেই, তাহলে কি হবে, এটা কিন্তু স্ট্রিং ছিল তাই না, এবং এটা এখন হয়ে গেল টাইপকাস্ট হয়ে অ্যারে। তো আমরা একটু রিলোড করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ দেখেন সে আমার হচ্ছে এখানে 3টা অ্যারে পাইছে। 3টা অ্যারে পাওয়ার কারণ হচ্ছে সে এই প্রথমটাকে একটা অ্যারেতে নিছে, তারপরে স্পেসটার থেকে একটা ওয়ার্ড মানে স্পেস পাওয়া পর্যন্ত হচ্ছে আপনার অ্যারে নিয়েছে এবং হচ্ছে লাস্টলি যেটা স্পেসের পরে ছিল এটাকে অ্যারেতে কনভার্ট করে ফেলেছে। তো এটা হচ্ছে ভারডাম্পের মাধ্যমে আমরা চেক করলাম অ্যারেতে কি কি আছে। এটা কিন্তু এরর জেনারেট করে দিছে এই যে এটা, কারণ হচ্ছে ওখানে এক্সপ্রেশনটা পাচ্ছে না। এবার দেখেন আমরা আচ্ছা এখানে এই প্যারামিটারটা আমরা পাস করে দিই, নাল আসলে অ্যাকচুয়ালি সে নিচ্ছে না, দিলাম, দেওয়ার পর রিলোড করে দিই। দেখেন আমরা এটা হচ্ছে ফার্স্টের প্রিন্টে আর কি। আমি এখানে একটা ইকো করে দিই, ইকো প্রি, এটাকে এন্ড করে দেই এবং সেমভাবে এটাকে দিয়ে, যেহেতু এটা HTML ট্যাগ পিএইচপির ভিতরে লিখে এর ভিতরে জাস্ট আমি হচ্ছে আমাদের যে প্রয়োজনীয় কোডটা ছিল মানে যে অ্যারেটাকে প্রিন্ট করার প্রয়োজন ছিল এটাকে লিখে দিলাম। তো এটা সুবিধাটা অ্যাকচুয়ালি কি হবে চলুন আমরা দেখি। এই যে দেখেন সুন্দরভাবে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি যে 0তম অ্যারে হচ্ছে i, তারপর হচ্ছে 1 2, এটা বোঝা যাচ্ছে। আর এই যে প্রিন্ট আমরা প্রথমটা করছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই যে ভারডাম্পের অ্যারে, মানে ভারডাম্প থেকে যে আমরা রেজাল্টটা দেখতে পেয়েছি এটা তুলে দেই তাহলে ওটা চলে যাবে। সো আমরা চেষ্টা করব যখন ও ডেবাগ করার প্রয়োজন হবে বা কোনো কিছুকে টাইপ চেক করা যে আসলে এটা অ্যারে ভ্যালু আসছে নাকি হচ্ছে আপনার স্ট্রিং ভ্যালু আসছে,
তখন আমরা এই প্রির মাধ্যমে অথবা ভারডাম্পের মাধ্যমে চেক করব। যেমন এখানে যদি আপনি এটাকে দেন str2, সে কিন্তু স্ট্রিংটা রিটার্ন করে দেবে। ওকে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনি কিভাবে স্ট্রিং থেকে অ্যারেতে কনভার্ট করবেন এই বিষয়টা। এবং অ্যারে থেকে স্ট্রিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয়, এখানে ইমপ্লোড ইউজ করতে হয়। আমি এটা নিয়ে আলোচনা করতেছি না, এটা জাস্ট আপনি দেখে যান। এই অ্যারে, এটা কিন্তু একটা অ্যারে, তাই না? আচ্ছা, ওটা আলোচনা শেষ করে দিই। এটা হচ্ছে অ্যারে। সো আমি চাচ্ছি যে এই অ্যারেটা আবার স্ট্রিংয়ে কনভার্ট হবে। এর জন্য যেটা করতে হয়, আমি রিটার্ন করে দেই। আচ্ছা, ইকো করে দেই। রিটার্ন নিয়ে আমরা পরে আলোচনা করব ফাংশনের সময়। আমি এখানে যেটা করব, প্রথমে বলে দিতে হবে ফাংশনটা ইমপ্লোড। ইমপ্লোড হচ্ছে গ্লু। গ্লু মানে হচ্ছে যে আপনি কাকে সংযুক্ত করতে চান, ঠিক আছে? তারপরে হচ্ছে পিসটা। ওকে, আমি ইমপ্লোডে প্রথমে আপনার যেটা দিয়ে দিব সেটা হচ্ছে যে আপনি কিসের মাধ্যমে গ্লু লাগাইতে চান। আমি চাই যে সেই স্পেসের মাধ্যমে গ্লু হয়ে যাক, এবং হচ্ছে এই যে আমাদের এই অ্যারেটার মধ্যে। ওকে, চলুন আমরা এটা যেহেতু স্ট্রিং হয়ে যাবে, তার মানে এটা আমরা কিন্তু আউটপুটে দেখতে পাবো। দেখেন, আবার সেমভাবে আমরা এটাকে আউটপুটে ব্যাক করতে পারছি। তো এই ইমপ্লোডের পরিবর্তিত হিসাবে নতুন আরেকটি ফাংশন চলে আসছে PHP7-এ, সেটা হচ্ছে জয়েন। সেম কাজ করে। হ্যাঁ, প্রথমে গ্লু দিতে হয়, তারপরে হচ্ছে ভেরিয়েবলটা বা অ্যারেটা দিতে হয়। সরি, এটা ভেরিয়েবল হবে না, এটা একটা হবে অ্যারে। এবার আমরা আলোচনা করব আপনি কিভাবে PHP-র মাধ্যমে কোনো লেখাকে আপনি হচ্ছে ক্যাপিটাল বা হচ্ছে স্মলার বা টাইটেল কেস, ক্যামেল কেস, এগুলো নিয়ে মানে এগুলোতে কনভার্ট করতে পারেন। আমি এখন এগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি যে LCFIRST, LC ফার্স্ট, এটার কাজ কি? আমরা এইখানে এই স্ট্রিংটা আছে string2, এখানে আমরা ইকো করে দেই, ইকো LC ফার্স্ট দিয়ে আমরা স্ট্রিংটা দিয়ে দিলাম। চলুন আমরা দেখি LC ফার্স্ট দেওয়ার কারণে কি হবে। এখানে দেখেন আমাদের এই যে প্রথম যে ক্যারেক্টারটা আছে এটা কিন্তু লোয়ার কেস, এলসিতে হচ্ছে লোয়ার কেস, ফার্স্ট হচ্ছে প্রথমটা। তার মানে প্রথম ক্যারেক্টারটিকে, মানে এই যে এখানে যে স্ট্রিংগুলো আছে তার শুরুতে যেটি আছে এটাকে আমরা স্মলার লেটারে দেখতে চাইলে আমরা ইউজ করব এলসি ফার্স্ট। আর যদি এখানে আমরা ইউসি ফার্স্ট লিখি তাহলে কি হবে? এটা হবে আপার কেস ফার্স্ট, মানে হচ্ছে প্রথমটা ক্যাপিটাল হবে। যদি আপনার এখানে এখানে যেহেতু ক্যাপিটাল আছে, আমি এটাকে স্মলার বানাই দিই, স্মল লেটার, এবার রিটার্ন করি, এটা কিন্তু ক্যাপিটাল লেটারই আছে। ওকে, এটা হচ্ছে এলসি ফার্স্ট এবং ইউসি ফার্স্টের কাজ। এখন আপনি চাচ্ছেন যে এই যে লেখাগুলো আছে সবগুলোকে আপনি স্মলার হিসেবে দেখতে চাচ্ছেন, রাইট? সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে পিএইচপি আমাদেরকে চমৎকার একটি ফাংশন দেয়, সেটা হচ্ছে যে str আপার, str2 হবে অ্যাকচুয়ালি, str2 আপার। তাহলে যেটা হবে যে এই যে লেখাগুলো সবগুলাই আপনার হচ্ছে ক্যাপিটাল লেটার হয়ে যাবে, দেখেন। আবার যদি আপনি চান যে এটাকে হচ্ছে স্মল লেটারে কনভার্ট করবেন সবগুলোকে, str2 লোয়ার দেবেন, জাস্ট LOWER, লোয়ার। দেখেন সবগুলো স্মল লেটার হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা যেটা আলোচনা করব আপনার হচ্ছে স্ট্রিং স্প্লিট নিয়ে। এটা হচ্ছে str স্প্লিট, SPLIT, স্প্লিট। স্প্লিটের কাজ হচ্ছে আপনার একটা ওয়ার্ড যদি আপনি এখানে পাস করে দেন, সে প্রত্যেকটাকে ওয়ান বাই ওয়ান ভেঙে ভেঙে দেখাবে। ধরেন আমি এই str2কেই এখানে পাস করে দেই, ইকো str আন্ডারস্কোর স্প্লিট দিয়ে আমি এখানে ভেরিয়েবলটা পাস করে দিলাম, এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দেই বা এন্ড করে দিই, এবং এখানে এটাকে কমেন্ট আউট করে দিই। এবার রিলোড করে দেখি। আচ্ছা, আমাদের সরি এটা একটা অ্যারে ছিল, মেবি str2 মনে হয় অ্যারেতে কনভার্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটা স্ট্রিং দিই এর ভিতরে। হ্যাঁ, চলুন আমরা str3 লিখি। এখান str3-তে জাস্ট যেটা করব, এখানে লিখব যে হ্যালো। আমরা জাস্ট একটা ওয়ার্ড লিখব, তাহলে কি হবে? সে এই ওয়ার্ডটিকে ইকো, আচ্ছা এটা হচ্ছে যেহেতু আমার অ্যারে রিটার্ন করে, আমরা যেটা করব এখানে ARR দিলাম, দিয়ে পরবর্তীতে ভারডাম্প করব $ARR কে। ওকে, চলুন আমরা দেখি, এবার রিলোড করি।
এরর, আচ্ছা এখানে একটা সেমিকোলন বাদ গেছে। এবার রিলোড করি, দেখেন সে আমাকে এটা এই আপনার হচ্ছে স্প্লিট করে দিয়েছে 1 বাই 1 ক্যারেক্টার, বাট রিটার্নটা কিন্তু অ্যারে করেছে। তো এর ফার্স্টেও ঠিক ছিল আমরা যখন এখানে ইকো দিয়েছিলাম। তো কারণ হচ্ছে আপনি কিন্তু অ্যারেকে ইকোর মাধ্যমে প্রিন্ট করতে পারবেন না, সে কী করবে একটা ইরর জেনারেট করে দেবে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হয় এখানে প্রিন্টার ইউজ করতে হবে, আর হচ্ছে আপনাকে ভার ডাম্প ইউজ করতে হবে। হ্যাঁ, আমি ইকো এখানে তো মনে ইউজ করা আছে কোথায়, এই যে ইকো প্রি, এখানে ইকো প্রি, সেমভাবে ইকো প্রি দিয়ে এখানে এন্ড করে দিব, রাইট। এবার চলুন আমরা সুন্দরভাবে দেখতে পাবো। দেখেন হ্যালো ওয়ার্ডটিকে সে ভেঙে 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 আমাদেরকে অ্যারে আকারে আউটপুট দিয়েছে। তো এটা মূলত হচ্ছে স্ট্রিং স্প্লিটের কাজ গেল। এরপর আমরা আলোচনা করব আপনার হচ্ছে সাবস্ট্রিং কাউন্ট নিয়ে। সাবস্ট্রিং কাউন্ট হচ্ছে যে আপনার সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড কতবার আছে এটা নিয়ে এটা সে ক্যালকুলেশন করে দিবে। সাবস্ট্রিং কাউন্ট, এটার জন্য যেটা হয় যে সাবস্ট্রিয়ার নামে একটা ফাংশন আছে, সাবস্ট্রিয়ার কাউন্ট নাম, এই যে দেখেন চলে আসছে। হ্যাশট্যাগ এবং নিডল, হ্যাশট্যাগ হচ্ছে যে আপনার হচ্ছে যার ভিতরে আপনি ইয়ে করবেন, খুঁজবেন, এবং যার মাধ্যমে আপনি খুঁজবেন। সো আমি চাচ্ছি যে আমি হচ্ছে এই যে str2 যেটা আছে এইটাকে তো কনভার্ট করেছি পরে কয়েকবার। সো আমি এটা দিলাম, হ্যাশট্যাগটা দিলাম, এবং আমার হচ্ছে নিডল খুঁজতে হবে লাভ। তো এইখানে দেখেন লাভ বাংলাদেশ কোথায় গেল, বাংলাদেশ লাভ, এটা তুলে দিই। লাভ কিন্তু এখানে আছে একবার, তাই না? str2 এর ভিতরে লাভ আছে মাত্র একবার। সো আমাদের হচ্ছে আউটপুটে দেখানোর কথা কয়বার, একবার। এটাকে আমি কমেন্ট আউট করে দিই, এবং আমি যদি এখান থেকে রিলোড করি, আমি কিন্তু এখানে ইকো টিকো করিনি, ইকো করে দেই। ইকো টিকো না, অ্যাকচুয়ালি ইকো করি নেই বিধায় সে আমাদেরকে আউটপুটে দেখাচ্ছে না। সে দেখেন সে একবার মাত্র লাভ শব্দটি খুঁজে পেয়েছে। এখন আমি এখানে দিলাম যে আই লাভ পিএইচপি, তারপর কমা দিলাম আই লাভ পাইথন, তারপরে আবার কমা দিলাম আই লাভ জেএস। এখানে লাভ কতবার আছে, 3বার, তাই না? চলুন আমরা রিলোড করি, সে দেখাবে এখানে শব্দটি আছে 3বার। সো আমরা যখন রিয়েল লাইফ প্রজেক্ট করব, কোনো একটি সংখ্যা বা কোনো একটি ইনফরমেশন কতবার আছে আমাদের ডেটাবেজে, বা একজন ইউজারের কতটা ইনফরমেশন আছে, এটা বের করার জন্য আমাদের হচ্ছে এই ফাংশনটি অনেক প্রয়োজন পড়বে, যার কারণে আমরা একটু আলোচনা করলাম এটা সম্বন্ধে। এবং লাস্টলি আমরা আজকে আলোচনা করব ওয়ার্ড র্যাপ নিয়ে, ঠিক আছে? তো ওয়ার্ড র্যাপ নিয়ে আলোচনা করার আগে আমি একটা 34 কিওয়ার্ডের ওয়ার্ড লিখে নিচ্ছি। সুপারক্যালিফ্রাজিলিস্টিক্সএক্সপিয়ালিডোসাস, এটা হচ্ছে 34 ডিজিটের একটি ওয়ার্ড। এটার মানে হচ্ছে অসম্ভব সুন্দর, এই টাইপের একটা। তো আমি একটা ভেরিয়েবলের ভিতরে একে রেখে দিলাম যে তুমি এখানে একটু থাকো, var1। ওকে, সো $সাইন দিলাম এবং ইকুয়াল দিয়ে আমি এটা রেখে দিলাম। এখন যদি আমি এটাকে এখানে ইকো করাই, ইকো v1, তাহলে কি হবে, সে আমাকে এই যে জাস্ট এই ওয়ার্ডটা দেখাবে। চলুন আমরা রিলোড করি, দেখেন সুপারক্যালিফ্রাজিলিস্টিক্সএক্সপিয়ালিডোসাস দেখাচ্ছে। এখন কথা হচ্ছে যে এই যে আমার ওয়ার্ড যেটা আমরা লিখলাম, আমরা চাচ্ছি যে এটাকে সেগমেন্ট করব কিভাবে। আমি লিখলাম এক্সাম্পল ওয়ার্ড ইজ হেয়ার, ওকে, এটা লিখলাম। আমি চাচ্ছি এই যে এক্সাম্পল কয়টা ডিজিট আছে এখানে দেখেন 2 4 6 7টা, সে কি করবে 7টার পর সে হচ্ছে নতুন লাইন তৈরি করবে। ওকে, তো আমরা একটু এখানে রিলোড করি, এই যে দেখাচ্ছে এটা। এখন আপনি যেটা করবেন, আপনার হচ্ছে ওয়ার্ড র্যাপ যেটা আছে, ওয়ার্ড র্যাপ দিয়ে আপনি স্ট্রিংটা দিবেন। এখানে প্রথমে স্ট্রিংটা দিলেন, আমিও দিয়ে দিলাম স্ট্রিংটা। এরপরে হচ্ছে আপনি কয়টা ক্যারেক্টারের পর আপনি হচ্ছে একটা ইভেন্ট ঘটাবেন। আমি চাচ্ছি যে ওকে তুমি 7টা ওয়ার্ডের মানে 7টা ক্যারেক্টারের পর একটা ইভেন্ট ঘটাবা, এবং ইভেন্টটা হবে যে তুমি এখানে একটা ব্রেক ট্যাগ দিবা, বিআর ট্যাগ দিবা, মানে নিউ লাইন নিবা, এবং এটাকে আমি অবশ্যই ট্রু করে দিতে হবে ফাংশনটাকে, TRUE ট্রু, এবং এটাকে তুমি হচ্ছে ইকো করাবা। চলুন আমরা দেখি সে আমাদেরকে অ্যাকচুয়ালি কি করে।
শিট, এখানে এটাকে আমি কমেন্ট আউট করে দেই, বুঝতে সুবিধা হবে। দেখেন সে ঠিক 7টা ওয়ার্ড পর আমাদেরকে এটাকে হচ্ছে একটা নতুন ইয়াতে মানে নতুন লাইন তৈরি করে দিছে, 2 4 6 7। এবার যদি আমরা 34 লাইনের পর মানে 34টা ক্যারেক্টারের পর যদি আমরা দেখতে চাই নতুন একটা লাইন, সেক্ষেত্রে কী হয় চলুন আমরা দেখেন। যা এই শেষে এই পর্যন্ত একটা নতুন ইয়ে করছে, মানে নতুন লাইন নিয়ে আমাদের এই যে ওয়ার্ডটি আছে সুপার ক্যালিফ্রাজিলিস্টিক্স এক্সপিয়ালিডোসাস, এটাকে আমাদের দেখিয়ে দিচ্ছে। তো এই ছিল মূলত হচ্ছে আমাদের আজকের স্ট্রিং নিয়ে আলোচনা। আপনারা php.net-এ যাবেন, php.net এখানে যাবেন, গিয়ে হচ্ছে এই যে আপনার স্ট্রিংয়ের যে ফাংশনগুলো আছে এগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। ওকে, এখানে গিয়ে পিএইচপির যে আপনার হচ্ছে স্ট্রিংয়ের ফাংশনগুলো আছে এখানে লিখবেন যে স্ট্রিং, দেখেন স্ট্রিংয়ের আপনার সব কিছু চলে আসবে। এখান থেকে একটু স্টাডি করে নেবেন, পিএইচপি অনেক স্ট্রিং ফাংশন আছে, ঠিক আছে? এখানে খুঁজে খুঁজে বের করবেন, তারপরে অনলাইনে সার্চ করবেন যে স্ট্রিং ফাংশন ইন পিএইচপি। ওকে, পিএইচপি এক্সাম্পল সহ পেয়ে যাবেন। এই যে দেখেন 94টা ফাংশন দিয়েছে, এখানে W3 স্কুলেও আছে, php.net-এও আছে। তো আশা করি আপনারা আজকের ক্লাসটি মোটামুটি বুঝতে পেরেছেন। তো চলুন আমরা জেনে নেই আমরা নেক্সট ক্লাসে কী নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব নাম্বারের ফাংশন এবং অপারেটর নিয়ে। তো ওকে গাইস, সবাইকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।